সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। ডাকসু নির্বাচনী উৎসবে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে প্রার্থীদের ভোট প্রার্থনা ও লক্ষ্য উদ্দেশ্য প্রচার। এদিকে ডাকসু নির্বাচনে হলগুলোতে ছাত্রদল ছাড়া আর কেউ প্যানেল ঘোষণা করেনি, অথচ সব ছাত্র সংগঠনই হলেও নিজেদের প্রার্থীদের হয়ে মাঠে সরব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকাও এ ব্যাপারে অস্পষ্ট। মৌখিকভাবে রাজনৈতিক দলের লেজুর বৃত্তির বিরোধিতা করে প্রতিটি ছাত্র সংগঠনই মূল দলের উপদেশ পরামর্শ মতো নির্বাচনী লড়াই করছে। শুধু তাই নয়, রাজনৈতিক দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়ায় বহিষ্কারের মতো ঘটনা ঘটেছে মূল রাজনৈতিক দল থেকে। এরই মধ্যে পক্ষপাতিত্ব, আচরণবিধি লঙ্ঘন, ভোট কেন্দ্র নিয়ে অসন্তোষের মতো কিছু অভিযোগও পাওয়া গেছে। ডাকসু নির্বাচনের এমন নানা প্রসঙ্গ নিয়ে আজকের সম্পাদকীয় ডাকসু নির্বাচনের সদরে অন্দরে। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন মোহাম্মদ জাবির আহমেদ জুবেল, এজিএস প্রার্থী প্রতিরোধ পর্ষদ, এবং আশরাফা খাতুন, এজিএস প্রার্থী বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ, এবং মাহিন সরকার, জিএস প্রার্থী সমন্বিত শিক্ষার্থী সংসদ। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বার, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। ভোটের সময় প্রার্থীকে দেখতে চায় দেশের মানুষ, পিআর দাবি করে কোনো লাভ নেই বলছে বিএনপি। বিদ্যমান সংবিধানের অধীনে ভোটে অংশগ্রহণ নিয়ে সংশয় এনসিপির। সংবিধানে না থাকায় পিআর পদ্ধতি নিয়ে কিছু করার নেই কমিশনের, জানালেন সিইসি। নির্বাচন নিয়ে সরকার থেকে চাপ এলে ছাড়বেন পদ, কোনো ষড়যন্ত্রে বানচাল হবে না ভোট। ঢাকায় পৌঁছেই এনসিপি, জামায়াত ও বিএনপির সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বৈঠক। নির্বাচন, বাণিজ্য, প্রতিরক্ষা ও সার্ক নিয়ে আলোচনা, উঠেছে ৭১ প্রসঙ্গ। ডাকসু নির্বাচন ঘিরে কুশল বিনিময়ে প্রার্থীরা, বট আইডি নিয়ে মব তৈরির শঙ্কা ছাত্রদলের। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবিরের, বাধা পেলে প্রকাশের হুঁশিয়ারি উপাচার্যের। আমরা আলোচনায় আসি। প্রথমেই জুবেল আমার ডান দিকে আছে, একদম শুরুতে তার কাছেই প্রথম প্রশ্নটা করতে চাই। সেটি হলো আপনাদের দলের যিনি জিএস প্রার্থী অর্থাৎ মেঘমল্লার বসু, তিনি আজকে অভিযোগ করেছেন যে প্রশাসন এক রকম ব্ল্যাকমেইল করে নির্বাচন করানোর চেষ্টা করছে। এইটা আসলে কি ধরনের ব্ল্যাকমেইল, কি বিষয়ে ব্ল্যাকমেইল করছে, আপনাদের কি নিয়ে সংশয়, জানতে চাই। দেখেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ১ বছর ধরে নিজেকে বারবার প্রমাণিত করছে যে সে একটা বিশেষ রাজনৈতিক দলের হয়েই কাজ করছে। সে যে সাধারণ শিক্ষার্থী কিংবা এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার যারা, তাদের হয়ে যে সমানভাবে কাজ করবে সেই কাজ করছে না, এবং প্রতিটা ক্ষেত্রেই সে একটা ব্যর্থ প্রশাসন, সেটাই প্রমাণ দিচ্ছে। এখন দেখেন, ব্যর্থতার বিরুদ্ধে যখন আমরা কথা বলা শুরু করি, তখন কিছু মানুষ বা কিছু গোষ্ঠী নানাভাবে বলতে চায় যে এই যে বিশ্ববিদ্যালয় উশৃঙ্খল কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চায়, বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে এরা বানচাল করতে চায়। কিন্তু এই প্রশ্ন তোলা কিংবা এই আওয়াজগুলা যে সামনে নিয়ে আসা, সেটা আসলে মানে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলছি, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার কোনো কারণ নাই। বরং আমাদের ডাকসু নির্বাচন সহ ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশটা আরও সুন্দরভাবে করার জন্যই মূলত এই কথাগুলো আমরা বলি। কিন্তু দেখা যাচ্ছে যে এই আওয়াজগুলা বা এই কথাগুলা কিংবা আমাদের যে দাবিগুলা, সেই দাবিগুলা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শুনতেছে না। এখন দেখেন, বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের যে গঠনতন্ত্র, এখানে ৩টা প্যানেলের মানুষজন আমরা আছি। আমরা সবাই দেখা যাচ্ছে নানান ধরনের মতামত পেশ করছিলাম, এবং সবার ক্ষেত্রে যেই জিনিসটা এই স্পষ্টভাবে সবাই দাবি করছে যে ভিসির যে ক্ষমতা, উপাচার্যের যে ক্ষমতা সভাপতি হিসাবে, সেই ক্ষমতাটা আসলে ন্যূনতম পক্ষে কমাতে হবে। কেউ কেউ বলছে যে উপাচার্যকে এখানে সভাপতি হিসেবে রাখাই যাবে না, কেউ বলছে যে রাখা যাবে, ঠিক আছে, কিন্তু তাকে যে অসীম ক্ষমতার অধিকারী করে রাখা হয়েছে, সেই অসীম ক্ষমতাটা যাতে একেবারেই আনুষ্ঠানিক পর্যায়ে থাকে। কিন্তু দেখেন, এখন কিন্তু গঠনতন্ত্রের কোনো চেঞ্জ আসে নাই। একদিন দেখতে পেলাম আমরা হঠাৎ করেই সিন্ডিকেটে গণতন্ত্র পাশ হয়ে আসছে। কবে পাশ হয়ে গেছে বা কবে এই সিন্ডিকেট আহ্বান করা হয়েছে সে সম্পর্কে আমাদের ধারণা নাই। ফলে এর পরবর্তী সময় এখন দেখেন এই একের পর এক আচরণবিধি ভঙ্গ করা হচ্ছে, এবং একের পর এক ঘটনা ঘটতেছে, যে ঘটনা আসলে প্রকাশ পায় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার যে কাজটা করার কথা সে তার কাজ করছে না। এখন যদি আমি বলি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্পষ্ট যে রাজনৈতিক পক্ষপাতিত্ব, এই রাজনৈতিক পক্ষপাতিত্বকে কেন্দ্র থাকলে ডাকসু নির্বাচনে ব্যাপকভাবে কারচুপি হবে। আমি প্রশ্নটা একটু করি, সেটা হচ্ছে যে আপনি একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করছে ভিসি এমন বলছেন, বা প্রশাসন কোন বিশেষ দলে একটু যদি পরিষ্কার করেন, আর আসলে কি কি বিষয়, অর্থাৎ মানে
কোন কোন বিষয় নিয়ে আসলে আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে আপনাদের কাছে অভিযোগ আছে সেটা একটু যদি দেখেন, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমত দুইটা কাজ করছে। এই নির্বাচনকে কেন্দ্র করে সেই গণহত্যাকারী দুইটা দলকে বিশ্ববিদ্যালয়ে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছে। যে দুইটা দলের বিরুদ্ধেই হচ্ছে গণহত্যার অভিযোগ আছে, ব্যাপক হত্যাকাণ্ডের অভিযোগ আছে। আমরা দেখতে পেলাম যে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলছিলাম যে আপনারা যে এই বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ে যতগুলো সন্ত্রাসী ঘটনা ঘটছে, অন্তত গত 15 বছর ধরে ছাত্র নিপীড়ন, শিক্ষার্থী ভিন্নমতের শিক্ষার্থীদের উপর আক্রমণ, এই ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীদেরকে আপনারা তালিকাভুক্ত করেন, চিহ্নিত করেন, তার সনদ বাতিল করেন এবং এর পরবর্তীতে হচ্ছে ফৌজদারি অপরাধের যে মামলা কিংবা হচ্ছে আইনি যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে আগান। কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই কাজটা করে নাই। এমনকি জুলাই অভ্যুত্থানে যারা হচ্ছে সরাসরি আক্রমণের সাথে জড়িত, সেই মামলাগুলোর ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চয়ই দুইটা গণহত্যাকারী দলের মধ্যে একটা নিশ্চয়ই ছাত্র শিবিরের কথা বলছেন, একটি ছাত্রলীগ। কিন্তু ছাত্র শিবিরের সঙ্গে তো আপনারাও প্রথম পর্যায়ে বসেছেন নানা ধরনের। আমি বসি নাই, আমরা বসি নাই, ছাত্রপত্রী বসে নাই, সেটা ওনারা বলতে পারবেন। এবং বসা বলতে কি, সে তাদের ভাষ্য মতে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তারা বসে নাই, তারা বসছিল একজন উপদেষ্টার নেতৃত্বে এবং সরকার মধ্যস্থতা করছিল এখানে, সেই বৈঠকে তারা গেছেন। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল প্রথম থেকে, বা এই উদ্যোগে সাড়া দিয়ে তারা গেছেন, ব্যাপারটা কিন্তু এরকম ছিল না। তো ফলে আমরা দেখতে পাইছি একদিকে ছাত্রলীগকে তারা পুনর্বাসিত করতেছে, ছাত্রলীগের যারা হচ্ছে চিহ্নিত সন্ত্রাসী, যেমন হচ্ছে আপনি জানেন যে জুলিয়াস সিজার, হ্যাঁ, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন, সেই ব্যক্তি আজকে নমিনেশন তুলছে, নমিনেশন জমা দিচ্ছে এবং হচ্ছে তার নির্বাচন আয়োজনে নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো প্রকার বাধা নাই। এ ধরনের ঘটনা ঘটতেছে। এবং একই সাথে দেখেন বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরকে পুনর্বাসন করার ক্ষেত্রে, হ্যাঁ, এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলি এবং হচ্ছে প্রক্টর বলি, তারাই কিন্তু ভূমিকা পালন করছেন। একের পর এক মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করে এই ধরনের কর্মকাণ্ড কিন্তু শিবির চালিয়ে যাচ্ছে এবং প্রশাসন সেটা সায় দিয়ে যাচ্ছে। প্রশাসন যখন হচ্ছে বলতেছে যে এই রাজাকারদের যে ছবি প্রদর্শন করা হচ্ছে, সেই ছবির প্রোগ্রামটা বিতর্কিত হওয়ার কারণে তারা উইথড্র করতে হবে, বাতিল করতে হবে, সেটাও কিন্তু বাতিল করতেছে না, কারণ প্রশাসনের চেয়ে বড় প্রশাসন ইসলামী ছাত্র শিবির হয়ে উঠছে। ফলে তার পক্ষপাতিত্ব স্পষ্ট। আমি আশিফের কাছে আসি। আশিফা, আপনাদের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, আপনারা প্যানেলের নাম দিয়েছেন, আপনাদের যে ছাত্র সংগঠন সেটির নাম ছিল গণতান্ত্রিক ছাত্র সংগঠন, সেখান থেকে আসলে আপনারা সেই ধরনের নাম না দিয়ে কেন বৈষম্য বিরোধী ফিরে গেলেন, সেটা আমার একটা প্রশ্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো আসলে সবারই একটা সম্মিলিত প্রয়াস ছিল, সেটি এর প্রশ্ন। এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নাম দেওয়ার পরেও কি আপনাদের মানে জনপ্রিয়তাটা আগের মতো আছে কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেমন ছিল, এই বিষয়ে একটু জানতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সাংগঠনিক কাঠামো ছিল, সাংগঠনিক কাঠামো বলতে ওদের যে পরবর্তীতে নির্বাহী কমিটি করা হয় এবং তাদের যে বর্তমানে কাউন্সিল করার পরে নতুন যে কমিটি আছে যেটা চলমান, এটার সাথে ব্যক্তিগতভাবে আমি বা আমার সংগঠনের যারা আছে এখন দায়িত্বে, তারা কেউই জড়িত ছিল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা পেটেন্ট করা নাম হতে পারে, তা আমাদের প্যানেলের নাম বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। আমরা অভ্যুত্থানের মানে একটা সম্মুখ সারিতে লড়াই করা কয়েকজন আছে এখানে। আমরা নিজেরা চাচ্ছি যে ক্যাম্পাসে যে ধরনের ধর্ম, বর্ণ, মতাদর্শ নির্বিশেষে যে বৈষম্যগুলো থাকে, এই বৈষম্যগুলোর বিরুদ্ধে যেন এই ডাকসুর মাধ্যমে একটা লেভেল প্লেইং ফিল্ড যেন তৈরি হয় বৈষম্যগুলোকে নিরসনের মাধ্যমে। তো আমরা এটা নিয়ে কাজ করব এবং একটা বলা যায় যে দুইটা সংগঠনেরই বা দুইটা অভ্যুত্থানের এসেন্সও আমরা রাখতে চেষ্টা করছি, একই সাথে সাথে আমাদের যে সংগঠনের নাম আছে সেটাও রাখার চেষ্টা করছি। যেহেতু আমরা রাজনৈতিক দলেরই একটা প্যানেল, তো আমার সংগঠনের নামটা আমি পুরোপুরি তো বাদ দিতে পারবো না। তো আমরা নামটা রেখেছি, শেষে সংসদ রেখেছি এবং একই সাথে সাথে আমাদের যে অভ্যুত্থান ছিল সেই অভ্যুত্থানের একটা এসেন্স আমরা রেখেছি নামের ভিতরে। কিন্তু আপনাদের যেই মানে ছাত্র সংগঠন, সেখান থেকে তো আমরা দেখছি যে অনেকে মানে যারা গণতান্ত্রিক ছাত্র সংসদের মানে প্রথম সারি নেতা ছিল, তারা আসলে বের হয়ে গিয়ে বা বের হয়ে না হলে আপনাদের মনোনয়ন না পেয়ে আপনি তার জায়গায় মনোনয়ন পেয়েছেন, তিনি আলাদা করে এজিএস পদপ্রার্থী হয়েছেন। আমি তাহমিদ আল মুদ্দাসিরের কথা বলছি। তো সেই ক্ষেত্রে কি আপনাদের ভোট কাটাকাটি হওয়ার সম্ভাবনা আছে কিনা? দেখেন, অভ্যুত্থান পরবর্তীতে হয়েছে যে অনেকের ভিতরেই অনেকেই নেতৃত্ব দেওয়ার মতো অ্যাবিলিটি অর্জন করেছে। আমাদের ছাত্র সংগঠনে এরকম আছে। আমরা কেউ যদি ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, কারো তো গণতান্ত্রিক অধিকারটাকে ওভাবে হরণ করতে পারবো না। তো আলাপ আলোচনার ভিত্তিতে সাংগঠনিকভাবে মনোনয়ন আমাকে দেওয়া হয়েছে।
আর সাংগঠনিক আলাপের বাইরেও অনেকে মনোনয়ন নিয়েছেন। এটা নিয়ে এখন আমাদের সংগঠনের পক্ষ থেকে এখনো আমরা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করি না, এবং আমরা কাউকে উৎসাহিত করছি না যে সংগঠনের বাইরে গিয়ে তারা মানে নির্বাচন করবে, বা সাংগঠনিকভাবেও তাদেরকে সেভাবে সহায়তা করা হচ্ছে না, যেহেতু তারা সংগঠনের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করছে। কিন্তু তারা যদি নির্বাচন করতে চায়, আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো ধরনের বাধা থাকবে না। আপনাদের সাংগঠনিক সিদ্ধান্তটা কে নিয়েছেন? আমরা নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, যার কারণে এই ধরনের টা হয়েছে যে আমরা সবাই এখানে, মানে আমরা তো 4 জন সেন্ট্রাল কমিটির এবং ঢাবি কমিটির, আমরা 4 জনই, মানে 8 জনই আমরা এখানে, 8 জন আমরা সিদ্ধান্ত, আমাদের যে এটা পলিট ব্যুরো, তো আমরা এখানে আলোচনা করেই সিদ্ধান্তটা নিয়েছি, এবং এই সিদ্ধান্ত অনুযায়ী আমি এখানে এসেছি। আর বাকি যারা আছে তারাও সিদ্ধান্তটা জানতেন, এবং জানার পরও তাদের মনে হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করলে ভালো করতে পারবেন, সেজন্য এখানে গিয়েছেন। তাদের জন্য শুভকামনা। আমার প্রশ্নটা খুব সরল, সেটি হলো যে মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে আমরা নানা ধরনের মানে নানা প্যারেন্ট গ্রুপে অনেককে ফিরে যেতে দেখেছি, কিন্তু আপনারা যেই ছাত্র সংগঠনটি করেছিলেন সেখানেও অনেক ধরনের মানে যেদিন শুরু হয়, যেদিন আপনাদের ইনসেপশন, সেদিনই অনেক ধরনের মারামারি দেখেছি। রিফাত রশিদেরকে কেন্দ্র করে, উনি পরে পদত্যাগ করেছেন। পরে কি আরেক দফা ডাকসুকে কেন্দ্র করে আপনাদের মধ্যে কোনো বিভেদ তৈরি হয়েছে? না, বিভেদ যদি ওইভাবে হতো তাহলে আসলে ওই আমরা বলবো যে বহিষ্কার করা বা মিডিয়ার সামনে এসে কান্নাকাটি, আমরা কিন্তু কেউ এরকম করি নাই। যার যার গণতান্ত্রিক অধিকার, এটা আমরা চর্চা করতে দিয়েছি, সবাই সবার মতো দাঁড়াচ্ছে, এবং দেখবেন অনলাইনে হোক বা অফলাইনে এটা নিয়ে আমাদের ভিতরে কোনো কোন্দল নাই এখনো পর্যন্ত, এবং আশা করি হবে না। জি, অসংখ্য ধন্যবাদ। মাহিন সরকার, আপনার কাছে আমার প্রশ্ন সেটা হলো যে আপনার যেই সংসদ বা আপনি যে প্যানেল থেকে নির্বাচন করতে যাচ্ছেন জিএস পদপ্রার্থী হিসেবে, সেখানে আসলে আপনার কোনো রাজনৈতিক ছত্রছায়া সম্ভবত এখন আর নেই। আপনি আসলে কি একেবারেই স্বতন্ত্রভাবে দলকে না জানিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন? অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমি এনসিপির কথা বলছি, আপনি এনসিপির একজন মানে গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, সেটা কি আসলে দলকে না জানিয়ে এই ডাকসু নির্বাচনটা করতে এসেছেন, নাকি দলে এটা জানা ছিল? না, আমি কিন্তু আমার জায়গা থেকে এই বিষয়টি মিডিয়াতে ইতোমধ্যে ক্লিয়ার করেছি যে আমি দলকে না জানিয়ে কিন্তু ডাকসু নির্বাচনে আসিনি। আমি দলকে জানিয়েছিলাম আমি ডাকসু নির্বাচন করতে চাই। তো দল আমাকে জানিয়েছে যে তুমি যদি জাতীয় পর্যায় থেকে একেবারে ছাত্র রাজনীতিতে তুমি যেতে চাও, এটা তো হওয়া উচিত নয়। খুব স্বাভাবিকভাবে সেটি তারা বলবে, এবং তুমি যদি করতে চাও তাহলে আমাদের সমর্থিত যে প্যানেল সেখান থেকে করতে হবে। আমি সেটা আসলে তাদের কথা তখন আমি তাদেরকে বলেছি, তাহলে আমি করতে হলে আপনাদের প্যানেল থেকে যদি আমার নির্বাচন করতে হয় তাহলে অন্য প্যানেলে করলে কি সমস্যা। তো এইখান থেকে মূলত আমি কোনো জবাব পাইনি, এবং তারা আমাকে বলেছে যে পদত্যাগপত্র দিয়ে যেতে। তো আমি বলেছি যে আমি কিন্তু কোনো কারণ জানতে পারি নাই। তো হঠাৎ করেই রাতে যখন আমি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছিলাম, এই সময়ে আমি জানতে পারি যে আমি বহিষ্কৃত হয়েছি, এবং এটি আসলে আমাকে অন্তত কারণটুকু জানানো উচিত ছিল যে আসলে কি কারণে আমি বহিষ্কৃত হলাম। এটি কি ডাকসু রিলেটেড কোনো কারণ, নাকি আমার চারিত্রিক কোনো স্খলন হয়েছে, নাকি আমার কোনো আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে? যদি একটাও হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে বহিষ্কার করা তাদের জন্য ঠিক আছে, আমি মেনে নেব। কিন্তু আমাকে এই কারণ পরিপূর্ণভাবে ক্লিয়ার না করার কারণে আমার কিন্তু বেশ বলা চলে যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং বিভিন্ন জায়গা থেকে আমাকে প্রশ্ন করেছে যে তুমি কি কারণে বহিষ্কৃত হলে। এখন আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন রানিং স্টুডেন্টও, তো আমি মনোনয়নপত্র কিনেছি মাত্র। যদি মনোনয়নপত্র কেনাই এত বড় অপরাধ হয়ে থাকে, তাহলে আমি বলবো যে আসলে তারা মানে এক ধরনের ভুল পথ বেছে নিয়েছে, এটি আসলে হওয়া উচিত নয়। কিন্তু আপনার মানে আমি আপনাকে ফলো করি, আপনার ফেসবুকে যত ধরনের কার্যক্রম দেখছিলাম, আমার মনে হচ্ছিল আপনি সিরাজগঞ্জ থেকে পার্লামেন্ট ইলেকশন করবেন এমনই প্রস্তুতি আপনি নিয়ে আগাচ্ছেন, বা সেই এলাকায় জনসংযোগ করছিলেন, আপনি রেগুলারলি ফেসবুকে দেখছিলাম। সেখান থেকে আসলে আপনি এক স্টেপ ডাউন কেন আসলেন, মানে ছাত্র রাজনীতিতে আবার কেন? এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কাছে সবসময় ফার্স্ট প্রায়োরিটি, এবং আমার এলাকাও আমার কাছে প্রায়োরিটির সামনে থাকে। তো আমি যদি সুযোগ পাই আমি অবশ্যই এলাকার উন্নয়নমূলক কাজ করে যাব। আমাকে এনসিপি যে দায়িত্ব দিয়েছিল যখন আমি পোস্টেড ছিলাম, সেটি হলো সাংগঠনিক কাঠামো বিস্তার এবং তৃণমূল পর্যন্ত এনসিপির বার্তা পৌঁছে দেওয়া। আমি সেটি করেছি। পাশাপাশি এনসিপির যেন সুনাম হয়, আমার যতটুকু সাধ্য আছে সরকারের কাছে আবেদন করে অফিসিয়ালি যে কাজগুলো উন্নয়নমূলক আমার সিরাজগঞ্জ 5-এর জন্য দরকার,
সেই কাজগুলো আমি করার চেষ্টা করেছি এবং সেখান থেকে অনেকে মনে করেছেন যে আমি হয়তো ইলেকশন করছি। আমি একটা বিষয় পরিপূর্ণভাবে স্পষ্ট করে রাখি, আমার কিন্তু এখনো 25 বছর বয়স হয়নি, যেটি সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। 25 বছর যদি আমার এখনো বয়স না হয়ে থাকে, আমি কিভাবে সেখানে এমপি ইলেকশন করব? এটা হলো একটা ফ্যাক্টর। আর আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা সবসময় থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নিজ জন্মভূমি এই দুইটার প্রতি দায়বদ্ধতা। আমার মনে হয় এখানে আমরা প্রত্যেকেই মানুষ হিসাবে নিজ জন্মভূমির প্রতি দায়বদ্ধ, সুযোগ পেলে অবশ্যই কাজ করা উচিত। জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এনসিপি যে তাদের সমর্থিত প্যানেল, অর্থাৎ আপনি নিশ্চয়ই বৈষম্য বিরোধী মানে শিক্ষার্থী সংসদের কথাই বলছিলেন, সেখানে আপনি কেন নির্বাচন করতে পারলেন না, বা আপনি কি চেয়েছিলেন, নমিনেশন পাননি, বা মানে কি? দেখুন, আসলে এটা হলো নীতিগত একটি সিদ্ধান্ত যে আমি যদি জাতীয় রাজনীতি থেকে ছাত্র রাজনীতির যে পর্যায়ে, ডাকসু মেইনলি ছাত্র রাজনীতির একটি পর্যায়ে, তার মানে এক স্টেপ নিচে চলে আসে, তাই তো? তো যদি আমি তাদের প্যানেল থেকেও আমি ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করি, সেক্ষেত্রেও তো আমি সেই এক স্টেপ নিচেই নামলাম। তো আলাদা করে আমার আলাদা প্যানেলে গিয়ে আমার নির্বাচন করা কেন অপরাধ হবে? তো আমি সেটাই আসলে উত্তর পাইনি এখন পর্যন্ত কারো কাছ থেকে। এটা সদুত্তর কে দেবে আমি জানি না, এর অথরিটি কে। তবে আমাকে বহিষ্কার যে করা হয়েছে, এটার আগে যদি তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করত, আমার কাছে জবাব চাইতো, একটি আলোচনার মধ্যে দিয়ে যেত, তাহলে শুধু আমার জন্য নয়, যেটি নবগঠিত রাজনৈতিক সংগঠন, সেটার জন্য ভালো হতো। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংগঠন থেকে আপনি নির্বাচন করতে চেয়েছিলেন কিনা আমি স্পষ্ট করব। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ থেকে আমি নির্বাচন করতে চাইনি। আমি জানিয়েছি যে আমি ডাকসু নির্বাচনে প্রার্থিতার ফর্ম তুলেছি। এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য? এবং ইতোপূর্বে যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করেছি, সেই ব্যাপারে আমি তাদেরকে জানিয়েছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা হলে থাকেন, বিশেষত হলপাড়া এবং তার আশেপাশের যে হলগুলো, সেখানে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সেখানে সংগঠিত করেছি। সুতরাং শিক্ষার্থীদের মধ্যে আমার আবেদন রয়েছে, আমি তাদেরকে জানিয়েছি। এবং শিক্ষার্থীরাই আমাকে বলেছে যে ভাই আপনি কি এখানে আসছেন কিনা, আপনি কি ভাবছেন কিনা। আমি তাদেরকে জানিয়েছি যে অসংখ্য ধন্যবাদ। আশিফা, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন ছিল যে আজকে আবু বকর মজুমদার, আপনাদের দলের যিনি জিএস প্রার্থী, তিনি আজকে অনেকগুলো মানে প্রশাসনের পদক্ষেপ নিয়ে বা প্রশাসনের মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে তিনি মানে উল্লেখ করেছেন। আপনারা আসলে প্রশাসনের পদক্ষেপটা কিভাবে দেখেন? কারণ এই প্রশ্নটি করছি কারণ আপনারা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির একদম কি বলবো ফ্রন্টলাইনার ছিলেন। সেখান থেকে আপনাদের প্রতিনিধি সরকারেও আছে। প্রশাসন আপনাদের বাইরে কিভাবে গেল, বা আপনারা কি প্রশাসনকে আপনাদের বাইরে কন্ট্রোলে নিতে পারছেন না, এমন অভিযোগ কি আপনাদের, নাকি প্রশাসন সঠিকভাবে কাজ করছে না সে অভিযোগ আপনাদের? দেখেন, প্রথমত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা আন্দোলনে ছিল জুলাই আগস্টে, সবাই ওই একটা ব্যানারের নিচে সেই আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সাংগঠনিক কাঠামোতেও আমি ছিলাম না, তো তাদের জবাবদিহিতার জায়গা ওটা ক্লিয়ার করার দায়িত্ব আমার না। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সরকারের সম্পর্ক থাকতে পারে, কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বকর মজুমদার বলেন বা আব্দুল কাদের, কেউই ওই সমন্বয়ক পরিচয়ের বাইরে গিয়ে বৈষম্য বিরোধীর যে পরবর্তী সাংগঠনিক কাঠামো হয়েছে, সব জায়গায় কমিটি হয়েছে, কেউ এটার সাথে ছিলেন না কোনো ধরনের কমিটিতে। আপনার নির্বাহী কমিটি দেখেন বা যেটা আছে সেটা মাহিন সরকার ছিলেন ওখানে, তিনি খুব ভালোভাবে জানেন যে আমরা কোনো ধরনের সাংগঠনিক কাঠামোতে ছিলাম না। তো পরবর্তীতে যেটা হয়েছে, সরকারের যে প্রতিনিধি, আমি তো মনে করি সরকারের প্রতিনিধি এখানে তো সবার প্রতিনিধি হওয়ার কথা ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লিস্টে শুধু যে তৎকালীন ছাত্রশক্তি ছিল এরকম না, আমি নিজেও ছাত্রশক্তিতে ছিলাম না, আমিও বৈষম্য বিরোধী মানে কোনো সমন্বয়কও ছিলাম না। তারপর মাহিন সরকার নিজে এখানে বসে আছেন, উনি একজন সমন্বয়ক ছিলেন, উনি কোনো রাজনৈতিক দলের ছিলেন না। এরকম আরও অনেক ছাত্র দলের অনেকে ছিল, ইভেন পরবর্তীতে ছাত্র শিবিরের সংশ্লিষ্টতাও জানা গেছে সমন্বয়ক। যেটা প্রশাসনের যদি একটু স্পেসিফিক বলেন যে প্রশাসনে আপনাদের কি সমস্যা? প্রশাসনের সমস্যাটা যেহেতু ডাকসু কেন্দ্রিক কথাবার্তা হচ্ছে, ডাকসুতে আমরা দেখেছি আচরণবিধি লঙ্ঘনের যেটা, সেটা হচ্ছে সিনেট ভবনের, যেটা বারবার উঠে আসছে। ছাত্র দলের জিএস পদপ্রার্থী তানভীর বাড়ি হামিম, উনি যেই মনোনয়ন উত্তোলনের যে আচরণবিধি আছে সেখানে বলে দেওয়া আছে 5 জন সমর্থকের বেশি যাওয়া যাবে না এবং করতালি দেওয়া যাবে না বা কোনো ধরনের স্লোগান দেওয়া যাবে না। তো একই সময় আমরাও মনোনয়ন উত্তোলন করতে গিয়েছিলাম, ওই সময় উনি প্রায় 20-30 জনের একটা মিছিল নিয়ে এসে তালি দিয়ে তখন স্লোগান দিচ্ছিলেন এবং ইমিডিয়েট আফটার তার থামার পরপরই
ওখানে মেবি প্রতিরোধ পরিষদের লোকজনও ছিল, আমরা ছিলাম, ইসলামী ছাত্র আন্দোলন ছিল, তো আরও একটা প্যানেল মেবি থাকার কথা ওখানে। সবাই ওখানে প্রতিবাদ জানিয়েছে ইনস্ট্যান্ট। আমরা প্রশাসনকে জানিয়েছি, ওখানে যারা রিটার্নিং অফিসার যারা ছিলেন তাদেরকে আমরা জানিয়েছি। জানানোর পরে তারা কোনো ধরনের পদক্ষেপ নেন নাই। আমরা এটা হচ্ছে সাংবাদিকদেরও বলেছি, এই মানে ইনস্ট্যান্টে আমরা বলেছি যে এই ধরনের আচরণবিধি লঙ্ঘন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ইভেন এখনো পর্যন্ত কোনো নোটিশ আসে নাই। তো এটা প্রশাসন কার হয়ে কাজ করছে এটা তো এই আচরণেই বোঝা যাচ্ছে। মানে আপনি বলছেন বিএনপির হয়ে বা ছাত্রদলের হয়ে আমার কাজ করছে। কারণ আচরণবিধি তো তারাই লঙ্ঘন করেছে এখনো পর্যন্ত, আর কেউ তো করেনি। আচ্ছা, আপনি বলছেন ছাত্রদলের হয়ে কাজ করছেন, জুবেল বলছেন ইসলামী ছাত্র শিবিরের হয়ে কাজ করছে। বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয়, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি আছেন নিয়াজ আহমেদ খান, তার একটি বক্তব্য আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ফলো করে প্রচার হচ্ছে। তিনি বলেছেন যে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বা করে কেউ যদি, তাহলে কে কি করেছে সব কিছু বলে দেব। মানে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের তিনজনের কাছে আসলে মতামত জানতে চাই। উনি মানে কাকে ইঙ্গিত করেছেন, আপনাদের কোনো আইডিয়া আছে কিনা? আমি জুবেলকে দিয়ে শুরু করতে চাই। দেখেন, আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে ষড়যন্ত্রমূলক কোনো কিছু প্রত্যাশা করি না। বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন অভ্যুত্থান পরবর্তীতে এখানে দায়িত্ব পালন করছে, তার কাছে আসলে কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি যে নুয়ে পড়া কিংবা তার চাপের কাছে মানে নতি স্বীকার করা, সেই রকম কিছু তো আমরা প্রত্যাশা করি নাই। কিন্তু এরপরে দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই ধরনের মন্তব্য করতেছেন যে বাধাগ্রস্ত করার জন্য যারা হচ্ছে চাপ দিচ্ছে, আর যদি আমরা নির্বাচন না আয়োজন করতে পারি সব বলে দেব। এটা তো আসলে লজ্জাকর ব্যাপার। এই ধরনের ঘটনা আসলে ঘটতে পারে না। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে মানে কাদের চাপ অনুভব করতেছে সেটা তো বাইরে থেকে আমরা বলতে পারবো না, কারণ পুরাটাই তাদের ইন্টারনাল ইয়ে। অমুক তমুক অমুক তমুকের ব্যাপার, অনেকগুলা আলাপ আসে না যে অমুকের হয়ে তমুকের হয়ে, এরকম আলাপ। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই যে আমরা বারবার বলতেছি, সে আসলে দায়িত্ব পালন করতে পারে না। সে তার দায়িত্ব এখন পর্যন্ত বারবার ব্যর্থতার প্রমাণ দিয়েছে। এখন যদি নির্বাচন কোনো কারণে যদি বাধাগ্রস্ত হয়, সেটা আমি মনে করি যে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারণেই বাধাগ্রস্ত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোন রাজনৈতিক দল চাপ দিচ্ছে, কোন এমবেসি চাপ দিচ্ছে, কিংবা কোন হচ্ছে গোয়েন্দা সংস্থা চাপ দিচ্ছে, সেটা আমাদের বিবেচনার বিষয় না। আমরা সবার আগেই মূলত এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই হচ্ছে এটার জন্য দায় স্বীকার করতে বলবো। এবং যদি সে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ডাকসু ইলেকশন করতে না পারে কিংবা এই দায়িত্বটা গ্রহণ না করতে পারে, তারা আসলে এই দায়িত্বে বসারই প্রয়োজন ছিল না। কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক রূপান্তর প্রয়োজন, ডাকসু নির্বাচন প্রয়োজন, এগুলো খুব বাস্তবিক দাবি ছিল। এবং তারপরে দেখা গেছে 1 বছর টালবাহানা করে করে আজকে 1 বছর পর নির্বাচনের আয়োজন করা হচ্ছে, যেটা খুবই দুঃখজনক ব্যাপার। আমরা মনে করি এটাই আর কি। জি, মাইন সরকার, আপনার কাছেও একই প্রশ্ন এবং এই উপাচার্যের এই মতামতটা নিয়ে আপনি কোনো মন্তব্য আছে কিনা? আমি একই সঙ্গে স্মরণ করে দিতে চাই, তুহিন খান আপনাদের এনসিপি তো ছিল আপনাদের এবং সবারই সহযোদ্ধা হওয়ার কথা। তুহিন খান পাল্টা ওই ফটোকার্ডটা শেয়ার দিয়ে বলেছেন যে ওকে পদত্যাগটা করেন, আমরাও সব বলে দেব, গণতন্ত্র চলমান। উনি বলেছেন উপাচার্যের বিষয়টা কি, আমি একটু বোঝার জন্য আপনাদের কাছে প্রশ্নটা করা। দেখুন, আসলে আমার কাছে মনে হয় যে এখানে একক কোনো ব্যক্তি বা সংগঠনকে আসলে উপাচার্য মিন করেছেন বলে আমার কাছে মনে হয় না। এখানে উনি আসলে সামষ্টিক রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো আছে তাদেরকেই বুঝিয়েছেন। কারণ আমরা দেখেছি যে বিগত সময়ে যে ডাকসুর দাবিতে যখন আন্দোলন হচ্ছিল, এটি তাও গত শীতের কথা, শীতের শেষের দিকে ডাকসুর দাবিতে আন্দোলন বেশ প্রবল হচ্ছিল এবং সেখানে আমি নিজেও যুক্ত ছিলাম। তো সেখানে আমি দেখতে পেয়েছি যে তার বিপরীতে দাঁড়িয়ে বয়ান তৈরি করছে কিছু কিছু ছাত্র সংগঠন যে বিশ্ববিদ্যালয় সংস্কার দরকার, কিন্তু তারা কিন্তু পূর্বে আলোচনায় সেভাবে ছিল না যে বিশ্ববিদ্যালয় এই এই জায়গায় সংস্কার দরকার। তো রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর জায়গা থেকে হয়তো চাপ থাকতে পারে, কেননা রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো তাদের মাদার পার্টিকে সার্ভ করছে। আমরা দেখতে পাচ্ছি যে কোনো লেজুর ভিত্তিহীন ছাত্র সংগঠন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সিস্ট করছে না। তো তাদের জায়গা থেকে অবশ্যই চাপ থাকতে পারে, কেননা আমরা দেখেছি উপাচার্যের ডাইনে বায়ে অধিকাংশ সময় তিনি যখন তার জায়গায় শপথ নিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করতে এসেছেন, তার ডাইনে বায়ে যারা থাকতো তারা অধিকাংশই ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দরা থাকতো, সে যে কোনো ছাত্র সংগঠনগুলো। আর তুহিন খানের কথা যেটি বললেন সেটি আসলে তিনি তার কথার মাধ্যমে কি রহস্য বুঝিয়েছেন আমি জানি না, যেহেতু তিনি একটি রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত। এখানে তিনি হয়তো কিছু
সিক্রেট কিছু জানেন, আমার কাছে মনে হচ্ছে এটি যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য করতে ব্যর্থ হয়েছেন। এখানে তাদের সাথে বা এনসিপির নেতৃবৃন্দের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কি সম্পর্ক বা তাদের বোঝাপড়াটা কি এটি আমি জানি না। তবে সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো তাদের মাদার পার্টির হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিচ্ছে, এটি আজকে স্পষ্ট জি, হয়েছে। আশিফের কথা একই প্রসঙ্গে দেখেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা প্রথম ডাকসু, মানে একদম প্রথম একটা ডাকসু, এটা অনেক দিনের আমাদের চাওয়া। তো উপাচার্য মহাশয়ের যদি মনে হয় যে কেউ বাধা দিচ্ছে ডাকসুতে, আমরা আমাদের জায়গা থেকে দিচ্ছি না, আমরা পূর্ণ প্রস্তুতি নিয়েই আছি ডাকসু করার জন্য। আমরা আমাদের যত ধরনের অনলাইন প্রচারণা থেকে শুরু করে আমরা আমাদের প্যানেল ঘোষণা করেছি। হয়তো আগামীকাল যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আমাদের ইশতেহারও আমরা ঘোষণা করে দিব। আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সংগঠিত আছি এবং আমরা ডাকসুটা চাচ্ছি, মনে প্রাণেই চাচ্ছি। আমার মনে হয় প্রত্যেকটা ছাত্র সংগঠন যারা জুলাইয়ের পরবর্তীতে ক্যাম্পাসে কাজ করেছে, প্রত্যেকটা ছাত্র সংগঠনই চায় যে ডাকসু হোক। ওনার যদি মনে হয় যে কেউ আশঙ্কা তৈরি করছে, সরকারি চাপ আসতে পারে, রাজনৈতিক দলের চাপ আসতে পারে, তাহলে মনে হয় খুব এখনই ওনার খোলাসা করে দেওয়া উচিত কারা চাপ দিচ্ছে। কারণ উনি বলেছেন যে যদি বানচাল করার চেষ্টা করা হয় বা বানচাল হয় তারপরে উনি জানাবেন। তো একদম জিরো আওয়ারে জানিয়ে আসলে কার কি লাভ এটা উনিই ভালো জানেন, উনি ভালো বোঝেন, উনি দায়িত্বশীল জায়গায় আছেন। ওনার উচিত এখনই মানে কথাগুলো যারা ওনাকে চাপ প্রয়োগ করছে এখনই গণমাধ্যমে জানিয়ে দিক। উনি যে গণতদন্তর কথা তুহিন খান বলছেন, সেই গণতদন্ত যে ফলাফল সেটা তুহিন খানও জানিয়ে দিক, কোনো সমস্যা নেই। এটা জানিয়ে দিলে সব থেকে ভালো হবে যে যারা আমরা বসে আছি ডাকসু নির্বাচন করতে চাই, ডাকসুর জন্য একদম জানপ্রাণ দিয়ে খাটছি, তাদের জন্য এটা ভালো হবে। জি, এবং প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ডিসিশন নেওয়া সহজ হবে। জি। আমি জুবেলকে পরবর্তী প্রশ্নটা করতে চাই, সেটা হলো যে আপনাদের দলে যিনি ভিপি প্রার্থী বা আপনাদের প্যানেলে যিনি ভিপি প্রার্থী, তার একটি 2019 সালে ডাকসুতে একটি হলে ভিপি হওয়ার পরে একটি বক্তব্য তিনি একটি চ্যানেলে দিয়েছিলেন, সেটি সম্প্রতি খুবই ভাইরাল হয়েছে এবং সেই প্রসঙ্গে উনি একটি ব্যাখ্যা দিয়েছেন। আমি আপনার কাছে জানতে চাই যে আপনার কোনো আরও যুক্ত করার আছে কিনা ব্যাখ্যার সঙ্গে। আমার মূল যে প্রশ্নটি সেটা হলো যে এটি প্রচার হওয়ার পরে কি আপনাদের মানে পপুলারিটি বা আপনাদের ভোট অনেকটা কমে গেছে কিনা? দেখেন, আমি যদি ইমিয়া আপার কথা বলি, হুম, সে কি কখনো ছাত্রলীগ করছে? সে কিন্তু কখনো করে নাই। সে যখন ডাকসু নির্বাচন 19 সালে করছিল, হল নির্বাচন, তখন সে একেবারেই সাধারণ শিক্ষার্থী বলতে যা বোঝায়, গুপ্ত সাধারণ শিক্ষার্থী না, কিন্তু একেবারে সাধারণ শিক্ষার্থী বলতে যা বোঝায় তারা কিন্তু সেই ধরনের মানুষ ছিল। এবং এই ছাত্রলীগকে হল পর্যায়ে একটা এই প্রতিরোধ গড়ার ক্ষেত্রে যে ভূমিকাটা তারা পালন করছিল, অসাধারণ ভূমিকা। প্রতিটা নারী হলে যে এই নারী শিক্ষার্থীদের যে সম্মিলিত প্রতিরোধের মধ্যে হলে নারী হলগুলোতে তাদের ব্যাপক পরাজয় হয়েছিল, সেখানে কিন্তু মিয়াপাড়া নেতৃত্ব দিয়েছিল। এবং দেখেন, ওই জায়গা থেকে একজন ব্যক্তি যার রাজনৈতিক কোনো পরিচয় ছিল না, রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা ছিল না, শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকার আদায়ের জায়গা থেকে তারা এই কাজটা করেছিল। এবং এর পরবর্তীতে ওই সময়েই জাস্ট ইলেকশন নির্বাচন হওয়ার পরপরই সে যে মন্তব্যটা করেছিল সেটা সে করছে। সে করার ব্যাখ্যাটাও দিছে যে কেন সে করছে বা না করছে। আমার প্রশ্ন হচ্ছে, এই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনই নাই। এর পরবর্তী কিংবা পূর্ববর্তী সে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের সাথে বিন্দুমাত্র কোনো প্রকার সংশ্লিষ্টতা তার ছিল না। বরং 19 সালের ডাকসু নির্বাচনের পরে এই বাংলাদেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, ফ্যাসিবাদ বিরোধী লড়াই হয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে সে সম্মুখসারী নেতৃত্ব ছিল। আজকে কিন্তু জুলাই পরবর্তী সময়ে এসে দেখা যাচ্ছে যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের ফ্রেমিং হয় না যে সাবেক ছাত্রলীগ নেতা SM ফরহাদের নেতৃত্বে শিবিরের প্যানেল হচ্ছে, এই ধরনের কিন্তু ফ্রেমিং হয় না। তাহলে কিসের জন্য এই ইমি আপার ক্ষেত্রে এই ধরনের ন্যারেটিভটা তৈরি হয়? আমার প্রশ্নটা হলো এটা। 5 বছর 6 বছর ধরে তো সে প্রকাশ্যে এই সংগ্রামের মধ্যেই আছে। আবরার ফাহাদ হত্যার বিরুদ্ধে আন্দোলন সেটা তো নেতৃত্ব দিয়েছিল। জুলাই অভ্যুত্থানে সে সক্রিয় ভূমিকা পালন করেছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এদেশের গণতান্ত্রিক লড়াইয়ের ক্ষেত্রে কিন্তু সে সম্মুখসারীর নেতৃত্ব ছিল। তাহলে এই আলাপটা কেন এখন বারবার আসে? তার মানে কি? এটা আমরা মনে করি যে একটা বিশেষ গোষ্ঠীর, সেই রাজনৈতিক এজেন্ডাভুক্ত গোষ্ঠীর নানান ধরনের ফ্রেমিং এর জায়গাটা, এটাই বারবার সামনে স্পষ্ট হচ্ছে। আপনাদের কি ভোট কমেছে এরপরে? অবশ্যই না। ওটা তো লড়াইয়ের মুখ। ইমি আপা তো লড়াইয়ের সহযোদ্ধা, আজকে কালকে সহযোদ্ধা না। 5 বছর 6 বছর 7 বছরের সংগ্রাম তাদের সাথে। এবং এই বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রত্যেক মানুষকে দেখা যাচ্ছে যে অনেক মানুষই আমাদের পার্সোনালি পর্যন্ত চিনে যে আমরা কতটা সংগ্রাম করছি এই ক্যাম্পাসে। এটা আমাদের জুলাই আগস্টের 2 মাসের সংগ্রাম না। আমি অন্তত 5-6 বছর ধরে এই ক্যাম্পাসে সংগ্রামের মধ্যেই আছি।
ফলে এখানে ভোটের ক্ষেত্রে এখানে যে খুব বেশি প্রভাব ফেলবে বা প্রভাব ফেলার কোনো কারণই দেখি না আমরা। এবং এই ক্যাম্পাসের স্টুডেন্টরা সবাই 40,000 স্টুডেন্টই ব্যাপকভাবে রাজনৈতিক সচেতন, এবং 5 বছর 6 বছর আগের একটা মন্তব্যকে কারা এখন কোনভাবে ব্যবহার করে সেটা কিন্তু সবাই জানে। ফলে এই টানাটানি বা এই ধরনের মন্তব্যে আমাদের কোনো প্রভাব পড়ে না। জি, আমি আপনাদের প্রত্যেককে এখন 2 মিনিট করে মানে ফ্লোরটা ওপেন করতে চাই। আপনারা আসলে নিজেদের ডাকসুর যদি মানে জয়ী হওয়ার জন্য আপনারা শিক্ষার্থীদের সামনে কি রাখছেন এবং জয়ী হলে শিক্ষার্থীদের জন্য আপনারা কি করবেন সেটি নিয়ে আপনারা 3 জনে 2 মিনিট করে বলবেন। প্রথমে মাহিন সরকার। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যা অনেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও অনেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা যেগুলো আছে সেগুলো সমাধানের জন্য ইতোমধ্যে আমি ব্যক্তিগতভাবে অনেক উদ্যোগ নিয়েছি। তন্মধ্যে অন্যতম হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার সেটি সংস্কারের জন্য আমি 2023 সালে আন্দোলন করেছিলাম এবং তার ফলশ্রুতিতে লাইব্রেরি অনেকাংশে সংস্কার করা হয়েছে। তো আমি সেটাকে সংস্কারের উদ্যোগ নেব যদি আমি নির্বাচিত হতে পারি। যদি আমি নির্বাচিত হতে পারি, সর্বপ্রথম আমি প্রায়োরিটি দেবো আবাসন সংকটকে। আমি জানি যে 1 বছরের মধ্যে বা 15 মাসের মধ্যে আমি কিন্তু অনেকগুলো হল নির্মাণ করতে পারবো না বা সেই জায়গায় আমি যেতে পারবো না, কিন্তু প্রক্রিয়াটা শুরু করা যায়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য জায়গা রয়েছে যেগুলো এখনও বেদখল হয়ে গেছে, সেই জায়গাগুলো কিন্তু চাইলে উদ্ধার করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যে সিটি কর্পোরেশনের সম্পর্ক, সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু বলার আছে, কিন্তু সরকারি হস্তক্ষেপের কারণে সেগুলো বলা যায় না। এই যে পাগল ভব ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে, এখানে মূলত তারা তাদের পক্ষের যে যুক্তি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিপরীতে যে যুক্তি, সেগুলো হলো এই জায়গাটি হলো সিটি কর্পোরেশনের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের না। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিপূর্ণ যে অটোনমি সেটি কিন্তু আসছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজের ভূমি সেটিতেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পরাধীন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নারীদের যে নিরাপত্তা, সে নিরাপত্তা নেই। তাদের যে আবাসন সংকট সেটি রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের যে খাবারের মান, সেটা কিন্তু চাইলেই বৃদ্ধি করা যায়, প্রয়োজনে ভর্তুকি দিয়ে কিংবা অন্যভাবেও সমাধান করা যায়। সেসব বিষয়ে কাজ করবেন। সেসব বিষয়ে কাজ আশরাফা খাতুন, আপনার কাছে 2 মিনিট। প্রথমত আমরা আবাসিক সমস্যা সমাধানের জন্য অনসিট অন স্টুডেন্টের কথা বলছি, এবং এই লক্ষ্যে এটা যদি থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম, গণরুমের, বিশেষ করে গণরুমের যে সংস্কৃতি, আমরা মনে করছি এটা আর ফিরে আসবে না। প্রত্যেকটা স্টুডেন্ট ভর্তির সময় যেন একটা সিটের নিশ্চয়তা সে পায় এবং একটা সিট যেন পায় সে। একই সাথে সাথে আমরা বলছি যে একটা কার্ডের মাধ্যমে, একটা অ্যাপসের মাধ্যমে যেন শিক্ষার্থীরা সব ধরনের সেবার অ্যাক্সেসটা পেতে পারে। আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা চেষ্টা করব যে আমাদের যে বলবো যে রেজিস্ট্রার বিল্ডিংয়ের যে এতদিনের যে সিন্ডিকেট থেকে শুরু করে এতদিনের তাদের যে মানে মানধাতা আমলের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটার আমূল পরিবর্তন করতে চাই। একই সাথে আমাদের যে ইউনিভার্সিটির আইডি কার্ড আছে, আমাদের আইডি কার্ডগুলো খুবই একটা মানে শো অফের জন্য একটা জিনিস। আমরা বলছি যে ভর্তি ক্লাস শুরু হওয়ার 1 সপ্তাহের ভিতরে যেন ইউনিভার্সিটি স্টুডেন্টদের এমন আইডি কার্ড দেওয়া হয়, যে আইডি কার্ডের মাধ্যমে আমরা যে স্মার্ট লাইব্রেরির কথা বলছি, আমরা স্মার্ট মানে আমাদের যে এন্ট্রিগুলো আছে হলগুলোতে, যে এন্ট্রির যে ব্যাপারটা, এটা ডিজিটালাইজড করার মাধ্যমে যেন পাঞ্চ করে তারা ঢুকতে পারে। প্রত্যেকটা সেবা যেন একটা আইডি কার্ডের ভিতরেই তারা পায়। সেই সাথে সাথে আমরা বলছি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সেবা উন্নয়নের জন্য আমরা স্টারলিংক আনার ব্যবস্থা করতে পারি প্রশাসনিকভাবে, এবং এটা মিনিমাম কস্টে। একই সাথে সাথে আমরা বলছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা স্টাডি সেন্টার করার, যে স্টাডি সেন্টারটা একটা 10 তলা বিশিষ্ট। আমরা এখনো পর্যন্ত আমাদের ইশতেহারে আমরা উল্লেখ করতে যাচ্ছি যে 10 তলা বিশিষ্ট একটা স্টাডি সেন্টার আমরা নির্মাণ করব, যেটায় সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। একই সাথে সাথে যেই ইন্টারন্যাশনাল যে জার্নালগুলো আছে, যে জার্নালগুলোতে অ্যাক্সেসটা শুধু মানে টিচারদের কাছে থাকে, স্টুডেন্টদের বিভিন্ন কাজে তারা পায় না, এমন একটা একাডেমিক এরিয়া সেট করতে চাই যে এখানে বসে ইন্টারন্যাশনাল যে জার্নালগুলো আছে, যে ই বুক, এগুলোর অ্যাক্সেস যেন তারা পায়। সেই সাথে অসংখ্য ধন্যবাদ। এবার জুবেল। হ্যাঁ, আমার কমিটমেন্টের কথা যদি বলি বা আমার প্যানেলের কমিটমেন্টের কথা যদি বলি, সেটা হচ্ছে 2 ধরনের কমিটমেন্ট। আমরা একটা পলিটিক্যাল কমিটমেন্ট করতে চাই। আমরা যেহেতু রাজনীতি করি, আমাদের হচ্ছে দীর্ঘদিনের সংগ্রামের একটা জায়গা আছে, এবং আমরা মনে করি আমাদের যে বিশ্ববিদ্যালয় যে ডাকসু, সেই ডাকসুকে এমন জায়গায় নিয়ে যেতে হবে সে নির্বাচিত হয়ে প্রতিনিয়ত প্রতি বছর যে নিয়মিত ডাকসু নির্বাচন আয়োজন হয়, সেই জায়গায় আমরা কমিটমেন্ট করতে চাই। এই ডাকসুর পরে পরবর্তী ডাকসু হওয়ার জন্য যা যা করা লাগে, যত ধরনের আন্দোলন করা লাগে, সেটা আমরা নিশ্চিত করব। এই বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো প্রকার দখলদারিত্ব না তৈরি হয়, বিশ্ববিদ্যালয়ে যাতে সন্ত্রাস তৈরি না হয়, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ যাতে বাধাগ্রস্ত না হয়, সেই পলিটিক্যাল কমিটমেন্টটা আমরা আমরা করি।
আমরা এরপর যে অধিকার ভিত্তিক যে কমিটমেন্ট, শিক্ষার্থীদের প্রতি অধিকার ভিত্তিক কমিটমেন্ট, সেক্ষেত্রে আবাসন সংকটটাই আমরা প্রধানতম সংকট মনে করি। এবং এই বিশ্ববিদ্যালয়ের 57% নারী অনাবাসিক থাকে এবং আমরা মনে করি প্রথম প্রায়োরিটি হওয়া প্রয়োজন নারীদের আবাসন সংকট মোকাবেলা করা। আপনারা জানেন আমাদের প্যানেলে এইরকম নারীরা আছেন যারা হচ্ছে মেয়েদের আবাসন সংকট নিয়ে দীর্ঘ আন্দোলনও করেছেন, রিসেন্ট সময়ে আন্দোলন করেছেন। ফলে এই আবাসন সংকট আমরা সমাধান করতে চাই। আমরা মনে করি যে শিক্ষার সাথে খাদ্য সংকটটা খুব জরুরিভাবে জড়িত। ফলে বিশ্ববিদ্যালয়ের হলের ক্যান্টিনগুলোর যে খাবারের মান, সেই মান উন্নয়ন করতে চাই এবং এই জন্য যে ইজারা ভিত্তিতে যে ক্যান্টিনগুলো পরিচালনা করা হয় ব্যক্তি মালিকানায়, সেই জায়গায় পরিবর্তন করে হল প্রশাসন যাতে এই ক্যান্টিনটা পরিচালনা করে এবং ব্যাপক পরিমাণ ভর্তুকি এখানে এনশিওর করা যায়, সেই জিনিসটা আমরা করতে চাই। আমরা এই বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকটের সমাধান করতে চাই। একটা মানে এই সমন্বিত একটা পরিবহন ব্যবস্থা করতে চাই যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস থাকবে, নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকবে এবং প্রতিটা রুটে এই বাসের সংখ্যা কিংবা ট্রিপের সংখ্যা এটা বাড়াতে হবে। অন্তত রাত 10টা পর্যন্ত যাতে বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পরিবহন ব্যবস্থায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যবহার করতে পারে, সেই জিনিসটা আমরা এনশিওর করতে চাই। আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ে ডিজিটালাইজেশনটা প্রয়োজন, স্মার্ট ইউনিভার্সিটি আমরা চাই। আমরা রেজিস্ট্রার বিল্ডিংয়ের যে দৌরাত্ম্য সেটা কমাতে চাই, স্মার্ট পদ্ধতিতে নিয়ে আসতে চাই। আমরা এখানকার যে গবেষণার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসে, তরুণ গবেষক, শিক্ষার্থী গবেষকদের গবেষণার সাথে যুক্ত করার জন্য যত ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, প্রণোদনা প্রয়োজন, সেই জায়গাটা আমরা তৈরি করতে চাই। এই ধরনের কমিটমেন্ট প্রাথমিকভাবে আমরা করতে চাই। অসংখ্য ধন্যবাদ। 30 সেকেন্ড করে আপনারা কিছু বলতে চান কিনা, ছোট করে কে বলবেন? আমি বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি যে আপনারা সেই নেতৃত্বকেই বেছে নেবেন যারা বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াই থেকে শুরু করে আপনাদের অধিকার আদায়ের জন্য আপোষহীন থেকেছে এবং তাদের প্রত্যেকটি কমিটমেন্ট তারা রেখেছে। আশফা, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি এই অনুরোধটা জানাবো যেন তারা জনসংযুক্তিমূলক যে মানুষজন আছেন তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন। জুবেল, আমরা বলতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছিল এবং এই বিশ্ববিদ্যালয়কে যারা গণতান্ত্রিক করতে চায়, এদেশের স্বাধীনতা সংগ্রামকে যারা ধারণ করে এবং এই লড়াইয়ের কষ্টিপাতরে যারা উত্তীর্ণ, তাদেরকেই ডাকসুতে নির্বাচিত করা। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। আপনাদের তিনজনের জন্য এই আগামী ডাকসুতে নির্বাচনের জন্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আগামী আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।